রাতেই যখন আমি আর আমার স্বামী একান্তে সময় কাটাতে যেতাম, ঠিক তখনই শাশুড়িমা আমাদের দরজায় ধাক্কা দিতেন। এরপর তিনি প্রায় জোর করে ঘরের ভেতর প্রবেশ করে আমাদের দুজনের মাঝে এসে শুয়ে পড়তেন। প্রত্যেক রাতে আমার শাশুড়ি আমাদের সাথে এই একই আচরণ করতেন। আমি বুঝতে পারতাম না তিনি কেন এমনটা করছেন, কিন্তু বিয়ের ৩ মাস পর যখন আমি আমার শাশুড়ি আর স্বামীর আসল রূপটা জানতে পারলাম, তখন আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আপনারাও হয়তো শুনে অবাক হবেন যে আমার শাশুড়ি কেন চাইতেন না আমি আর আমার স্বামী কাছাকাছি আসি। আসলে আমি আমার মা বাবার একমাত্র আদরের সন্তান ছিলাম। ভালোবেসে আমি রোহান নামের একটি ছেলেকে বিয়ে করি। আমার নাম সুনয়না। আমার বা রোহানের পরিবার কারোরই এই বিয়ে নিয়ে কোনো আপত্তি ছিল না। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে আমি আর আমার স্বামী দুজনেই খুব আনন্দে ছিলাম। আর সেটাই তো স্বাভাবিক, কারণ ভালোবাসার বিয়েকে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের সম্মতি থাকে না, যা আমাদের ক্ষেত্রে ঘটেনি। তাই একে অপরকে পেয়ে আমরা ভীষণ সুখী ছিলাম। ফুলসজ্জার রাতে আমার স্বামী আমার চোখ বন্ধ করে পরম ভালোবাসায় আমাকে তার ঘরে নিয়ে গিয়েছিল এবং আমাকে একটি ছোট্ট উপহারও দিয়েছিল। ঘরে প্রবেশ করার পর আমার স্বামী বলল, সুনয়না, এবার চোখ খুলে দেখো, তোমার জন্য আমি ঘরটার বিছানাটা কত সুন্দর করে সাজিয়েছি। স্বামীর কথা শুনে আমি যখন চোখ খুললাম, ঘরের ভেতরে সেই মনোরম দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আমার মুখে ছিল চওড়া হাসি আর মনে ছিল অফুরন্ত আনন্দ। আমার স্বামী গোলাপ ফুল দিয়ে বিছানাটা খুব চমৎকারভাবে সাজিয়েছিল। এরপর ঘরে আমরা দুজন যখন একে অপরের সঙ্গে নিবিড় মুহূর্ত কাটাতে শুরু করি, ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি আমাদের ঘরে ঢুকে পড়লেন। তিনি আমার স্বামীকে বললেন, রোহান, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি একটু বাইরে এসো তো। আমার স্বামী তার মায়ের কথা মতো ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে আমার কানে কানে ফিসফিস করে বলে গেল, সুনয়না, ঘুমিয়ে পড়ো না, আমার জন্য অপেক্ষা করবে, আমি এখনই আসছি। সম্ভবত মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, যার জন্য হয়তো আমাকে এখন বাইরে যেতে হবে। আমি ভেবেছিলাম হয়তো শাশুড়ির কোনো জরুরি দরকার আছে, যে কারণে ফুলসজ্জার রাতেও তিনি নিজের ছেলেকে ডেকে পাঠিয়েছেন। স্বামীর চলে যাওয়ার পর আমি ভাবলাম, বিয়ের এই ভারী পোশাকটা বদলে একটা হালকা পোশাক পরে নিই। আমি যখন বিয়ের ভারী পোশাকটা ছেড়ে একটা হালকা ও পাতলা পোশাক পরে ঘরে বসেছিলাম, তখন হঠাৎ মনে হলো ঘরের বাইরে আমার শাশুড়িমা যেন কারোর সাথে চিৎকার করে রেগে রেগে কথা বলছেন। আমি তখন সাবধানে ঘরের দরজাটা সামান্য ফাঁক করে বাইরের কথা শোনার চেষ্টা করলাম। যা শুনলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার শাশুড়ি ফোনে কাউকে বলছিলেন যে আমার সাথে তার ছেলের বিয়ে দিয়ে তিনি জীবনে অনেক বড় এক ভুল করে ফেলেছেন। শুধু তাই নয়, তিনি রাগে চিৎকার করে বলছিলেন, আমার ছেলের বিয়ে এই মেয়ের সঙ্গে দিয়ে এত বড় এক ভুল করেছি যে বলার মতো না। একে তো এই বিয়েতে আমার এতগুলো টাকা খরচ হলো, তার উপর এই মেয়ে তো একটা সামান্য জিনিসও নিজের সাথে করে আনেনি। ভেবেছিলাম বাবার একমাত্র মেয়ে, তাই বিয়ের দিনে অনেক কিছুই নিয়ে আসবে, কিন্তু এ তো শুধু খালি হাতেই আমাদের বাড়িতে এসে উঠেছে। এই কথাগুলো বলতে বলতেই আমার শাশুড়ি হঠাৎ করে সজোরে আমার ঘরের দরজাটা এমনভাবে খুললেন যে দরজার আঘাতে আমার কপালে বেশ জোরে চোট লাগলো, কারণ আমি দরজার পাশেই দাঁড়িয়ে লুকিয়ে তার সব কথা শুনছিলাম। তিনি ঘরে ঢুকেই আমাকে আঙুল তুলে বললেন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? তোমার সাহস তো কম নয়। শোনো বৌমা, একটা কথা মাথায় গেঁথে নাও, যতদিন পর্যন্ত তুমি তোমার বাবার বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা আনতে না পারবে, ততদিন আমার ছেলের ঘর করার অধিকার তোমার নেই। এমনকি আমি তোমাকে কোনো দিনও সম্মান দেব না। শাশুড়ির এই কথাগুলো শোনার পর ভয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। আতঙ্কে আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আমার কি করা উচিত। শ্বশুরবাড়িতে আসার প্রথম দিনই যদি কোনো মেয়ে তার শাশুড়ির কাছ থেকে এমন ব্যবহার পায়, তাহলে তার মানসিক অবস্থা কতটা খারাপ হতে পারে তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। শাশুড়িমা চলে যাওয়ার পর আমার অবস্থা কেঁদে কেঁদে শোচনীয় হয়ে পড়েছিল। ওদিকে আমার স্বামী বাইরে গিয়ে ২-৩ ঘন্টা পার হয়ে গেলেও সে তখনও বাড়ি ফেরেনি। ভেবেছিলাম ও বাড়ি ফেললেই ওর সাথে এই বিষয়ে আলোচনা করব, কারণ আমি বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও তাদের এতটা সামর্থ্য ছিল না যে তারা আমাকে ৩০ লক্ষ টাকা দিয়ে বিয়ে দেবে। ফুলসজ্জার রাতেই আমার সাথে এমন অবিচার হবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেদিন রাতটা আমার কাঁদতে কাঁদতেই কেটে গেল। সকালে সূর্যের আলো যখন আমার চোখে এসে পড়ল, তখন জানালার দিকে তাকিয়ে দেখি আমার স্বামী গাড়ির ভেতরে ঘুমিয়ে আছে। আমি দ্রুত ঘরের দরজা খুলে তার কাছে ছুটে গেলাম। সেও গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে আমার স্বামী বলল, সুনয়না,
আমি সারা রাত কতবার দরজায় ধাক্কা দিয়েছি, কিন্তু তোমরা কেউ দরজা খোলনি কেন? শেষে বাধ্য হয়েই আমাকে গাড়ির ভেতরে ঘুমোতে হয়েছে। আমি তখন তাকে বললাম, জানি না, হয়তো খেয়াল করতে পারিনি, গভীর ঘুমে থাকায় হয়তো আমরা কেউই শুনতে পাইনি। তখন আমার স্বামীর চোখ আমার কপালের ওপর পড়ল। আগের রাতে শাশুড়ির সজোরে ধাক্কায় দরজাটা আমার কপালে লাগায় জায়গাটা লাল হয়ে ফুলেছিল। সে জিজ্ঞেস করল, তোমার কপালে এই লাল দাগটা কিসের? তখন আমি আমার স্বামীর কাছে শাশুড়ির দুর্ব্যবহারের সমস্ত ঘটনা খুলে বলতে বাধ্য হলাম। এত বড় একটা বিষয় আমি তার থেকে লুকিয়ে রাখতে পারিনি, কারণ শাশুড়ি আমার কাছে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন, আর এত বড় কথা কোনোভাবেই স্বামীর থেকে গোপন করা সম্ভব ছিল না। আমার কাছ থেকে সব সত্যিটা জানার পর আমার স্বামী আমাকে অনেক ভালোবেসে আদর করে বলেছিল, সোনায়না, তুমি একদম ভেবো না, আমি সব সামলে নেব। মা যত টাকার দাবি করেছে আমি নিজেই সেই টাকা মাকে, আর এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। আমি দিনরাত পরিশ্রম করে টাকা জমিয়ে মায়ের হাতে তুলে দেব, তাই তুমি এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। আসলে আমার মা তো আমি ছাড়া একা, তাই আমি মাকেও কষ্ট দিতে পারবো না, আবার তোমাকেও কোনো কষ্টে ফেলতে চাই না, বা তোমাকে ছেড়েও থাকতে পারবো না। তাই আমাদের কাছে একটাই পথ খোলা আছে, সেটা হলো আমি নিজে 30 লক্ষ টাকা উপার্জন করে তোমার বাবার হাতে দিয়ে দেব, এবং তোমার বাবা সেই টাকাটা আমার মাকে দেবেন। তাহলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। মা আর তোমার ওপর রাগারাগি করবেন না। স্বামীর মুখে এত সুন্দর কথা শুনে আমি আনন্দে তাকে জড়িয়ে ধরেছিলাম এবং তার বুকে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিলাম। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসবে, যে সে আমার কষ্টকে নিজের কষ্ট মনে করে তার সমাধানের চেষ্টা করবে। কিন্তু সত্যিই কি আমার স্বামী আমাকে এতটা ভালোবাসত? সে কি বাকি একজন এত ভালো মানুষ ছিল, নাকি তার মনের মধ্যেও তার মায়ের মতোই অনেক জটিলতা ছিল? এটা আপনারা গল্পের আগে জানতে পারবেন, তখন আপনারাও হয়তো ভীষণ অবাক হবেন। সেদিন বিকেলে, অর্থাৎ বিয়ের ঠিক পরের দিন, আমার শাশুড়ি আমাদের ঘরে এসে আমাকে আর আমার স্বামীকে বললেন, তোমরা দুজনেই বাইরে এসো, পণ্ডিত মশাই এসেছেন। শোনায়ও না, তুমি দ্রুত তৈরি হয়ে বাইরে এসো, পণ্ডিত মশাই তোমার ভাগ্য গণনা করবেন। শাশুড়ির কথা মতো আমি আর আমার স্বামী ঘর থেকে বেরিয়ে বারান্দার সোফায় গিয়ে বসলাম। পণ্ডিত মশাই আমার হাত দেখার পর আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, 10 দিন পর্যন্ত আমি আর আমার স্বামী যদি একে অপরের কাছাকাছি আসি, তাহলে আমার স্বামীর মৃত্যুর যোগ রয়েছে। তাই আমাদের নাকি একটি যজ্ঞর আয়োজন করতে হবে, এবং 10 দিন পর্যন্ত আমাকে আর আমার স্বামীকে আলাদা ঘরে ঘুমাতে হবে। এই কথা শুনে আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, পণ্ডিত মশাই, আর কোনো উপায় নেই? তখন পণ্ডিত মশাই স্পষ্ট না জানিয়ে দিলেন। পণ্ডিত মশাইয়ের কথা শুনে আমিও বেশ অবাক হয়েছিলাম। এরপর আমার স্বামী পণ্ডিত মশাইয়ের কথা শুনে সোফা থেকে উঠে দাঁড়িয়ে রেগে গিয়ে বলল, পণ্ডিত মশাই, আমরা এইসব কুসংস্কার মানি না, তাই আমি কোনোভাবেই আমার স্ত্রীকে ছেড়ে থাকব না। আমার স্বামীর কথা শুনে শাশুড়ি ভীষণ উত্তেজিত হয়ে আমার কাছে এসে আমার হাত ধরে বললেন, শোনায়না, উনি আমাদের পারিবারিক পণ্ডিত, এত বছর ধরে আমরা ওনার সব কথা মেনে এসেছি। তুমি কি আমার ছেলের ভালোর জন্য এইটুকু করতে পারবে না? মাত্র তো 10টা দিনের ব্যাপার। দেখো, আমার ছেলে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি পণ্ডিত মশাইয়ের কথা মতো 10 দিন আমার ছেলের থেকে দূরে থাকবে। ওই সময় আমার স্বামী তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার শাশুড়ি পণ্ডিত মশাইয়ের কথাতেই অটল ছিলেন। তাই আমি শাশুড়ির কথা মেনে নিতে রাজি হলাম। কিন্তু এই 10 দিনের দূরত্ব কখন যে 3 মাসে পরিণত হলো আমি টেরও পেলাম না। অর্থাৎ পণ্ডিত মশাইয়ের কথা অনুযায়ী 10 দিন স্বামীর থেকে দূরত্ব বজায় রাখার পরেও যখন আমার শাশুড়ির উদ্দেশ্য সফল হলো না, তখন তিনি সাফ জানিয়ে দিলেন যে যতদিন না তিনি চাইবেন ততদিন আমি আর আমার স্বামী এক হতে পারবো না। এমনকি আমার স্বামী যখন রাতে লুকিয়ে আমার ঘরে আসতো, তখন আমার শাশুড়ি সেটা জানতে পেরে তাকে অনেক বকাঝকা করতেন। আমি আর আমার স্বামী যখন শাশুড়ির সাথে বসে কথা বলেছিলাম যে তিনি কেন আমাদের মাঝে এই দূরত্ব তৈরি করতে চাইছেন, তখনও তিনি একটাই উত্তর দিয়েছিলেন, 30 লক্ষ টাকা যৌতুক না দিলে আমাকে এভাবেই শ্বশুরবাড়িতে সারা জীবন কাটাতে হবে। এটা কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয় যে সুস্থ সবল স্বামী থাকা সত্ত্বেও তার আদর ও ভালোবাসা ছাড়া সংসারে টিকে থাকা। বিয়ের পর আমার জীবনে সুখ, শান্তি বা আনন্দ বলে কিছুই অবশিষ্ট ছিল না। বিয়ের পরে শাশুড়ি আমাকে এতটাই মানসিক নির্যাতন করেছিলেন যে আমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর আমার স্বামী একদিন রাতে মদ্যপান করে ঘরে ফেরে এবং কাঁদতে কাঁদতে আমার পা ধরে বলে, শোনাও না, আমার জন্য তোমার জীবনটা বরবাদ হয়ে গেল, কারণ আমি তোমাকে স্বামীর ভালোবাসা আজও দিতে পারিনি, আর নাই আমি 30 লক্ষ টাকার ব্যবস্থা করতে পেরেছি। আমি হেরে গেছি, আমি আর পারছি না। আমার স্বামীর চোখের জল দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমিও নিজের আবেগ ধরে না দেখে তার কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলাম। সারা রাত অনেক চিন্তাভাবনা করার পর আমি বাধ্য হয়ে আমার মায়ের সাথে দেখা করি এবং সেদিন তাকে সব কিছু খুলে বলি। বিয়ের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার শাশুড়ি কিভাবে আমার উপর মানসিক অত্যাচার চালিয়েছেন এবং
এবং আমাকে আমার স্বামীর থেকে দূরে রেখেছেন। একজন নতুন বউয়ের জন্য এর চেয়ে বড় অত্যাচার আর কি হতে পারে? তাছাড়া উঠতে বসতে সবসময় তিনি আমাকে একটাই কথা বলে খোঁটা দিতেন, তোকে তো বাপের একমাত্র মেয়ে ভেবে এই বাড়িতে বউ করে এনেছিলাম, কিন্তু তোরা যে এত গরিব তা তো আমি জানতাম না। ছি, তোর সাথে বিয়ে দিয়ে তো আমার ছেলের জীবনটাই আমি শেষ করে দিলাম। এই সব কথাই আমি আমার মাকে বলেছিলাম। আমার সব কথা শোনার পর মা আমাকে অনেক ভালোবেসে আদর করে বললেন, সুনয়না, তোকে তো ছোট থেকে ভুলের মতো যত্ন করে মানুষ করেছি, তোর কোনো কষ্ট হতে দিইনি, আর শুধু তোর খুশির জন্যই তোর পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। আর তুই এতদিন ধরে এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছিস। আমি তখন মাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমি খুব ভালো করে জানি আমার কষ্টের কথা শুনলে তোমাদের অনেক কষ্ট হবে, আর আমি এটাও জানি যে 30 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, তাই আমি তোমাদের উপর কোনো চাপ সৃষ্টি করতে চাইনি। মা তখন আমাকে বললেন, আমার 1 বিঘে জমি আছে, সেটা বিক্রি করে যা টাকা আসবে আমি সেই টাকাটা তোর সংসারের সুখ শান্তির জন্য তোর শাশুড়ির হাতে দিয়ে আসব। ওই জমিটা বিক্রি করে হয়তো 30 লক্ষ টাকা হবে না, কিন্তু 10-15 লক্ষ টাকা তো হবেই। যা টাকা হবে সেটাই আমি তোর শাশুড়িকে দিয়ে আসব। মায়ের সঙ্গে কথা হওয়ার 15 দিনের মধ্যেই আমার বাবা মা আমার শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির হাতে নগদ 15 লক্ষ টাকা তুলে দিয়ে যান। টাকা পেয়ে আমার শাশুড়ি তো ভীষণ খুশি হলেন এবং ওই 15 লক্ষ টাকা পাওয়ার পরই তিনি আমার স্বামীকে আমার কাছে থাকার অনুমতি দিলেন। বিয়ের 3 মাস পর আমার আর আমার স্বামীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এভাবে আরও প্রায় 3 মাস কেটে গেল। আমি যখন অন্তঃসত্ত্বা হলাম তখন আমার শাশুড়ি আমার সাথে এমন দুর্ব্যবহার শুরু করলেন যা শুনলে আপনারাও আঁতকে উঠবেন। আসলে আমার শাশুড়ি 15 লক্ষ টাকা পাওয়ার পর যখন আমাকে আমার স্বামীর সঙ্গে থাকার অনুমতি দিয়েছিলেন, তার 2 মাস পরেই আমি গর্ভবতী হয়ে যাই। আর আমার গর্ভবতী হওয়ার খবর শুনেই শাশুড়ি আমার গায়ে হাত তুলতে শুরু করেন। যেদিন তিনি জানতে পারেন যে আমি গর্ভবতী, সেদিন তিনি আমার চুলের মুঠি ধরে বলেছিলেন, এক তো তোর পেট আমাদেরকেই ভরতে হয়, তার উপর আরেকজন এলে তার খরচ কে দেবে? তোর বাবার এত সাহস হলো কি করে আমার অনুমতি ছাড়া এই সন্তানকে গর্ভে নেওয়ার? এই সন্তানকে তোমার নষ্ট করে ফেলতে হবে, নয়তো তোমার বাবার বাড়ি থেকে বাকি 15 লক্ষ টাকা নিয়ে আসতে হবে। ওই সময় আমি শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম, মা, আপনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার কিভাবে করতে পারেন? আমার বাবার সামর্থ্য ছিল না, তবুও আমার বাবা মা তাদের ওই সামান্য জমিটুকু বিক্রি করে সব টাকা আপনার হাতে তুলে দিয়েছেন। এর বেশি তারা আর পারবেন না। আপনি আমাকে মেরে ফেললেও আমি আর বাবা মার কাছে টাকা চাইতে পারবো না। আর আমার গর্ভে যে সন্তান আছে সে তো আপনারই ছেলের অংশ, আপনারই রক্ত। আপনি কিভাবে এই সন্তানকে নষ্ট করার কথা বলতে পারেন? আমার শাশুড়ি তখন আমার গালে সজোরে এক থাপ্পড় মেরে বললেন, আমার সাথে পাকবাজি করে কোনো লাভ নেই, আর এসব বড় বড় কথা বলেও কোনো ফায়দা হবে না। শাশুড়ির এসব নোংরা কথা শোনার পর সেদিন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম, যাই হোক না কেন এবার আমাকে প্রতিবাদ করতেই হবে, কারণ আমি আমার ওপর হওয়া সব অত্যাচার সহ্য করতে পারবো, কিন্তু আমার সন্তানের ওপর সামান্যতম আঘাতও আমি সহ্য করব না। তাই সেদিন আমার স্বামী বাড়ি ফেরার পর আমি তার সাথে এই বিষয়ে কথা বললাম। আমি গর্ভবতী এটা শুনে আমার স্বামী ভীষণ খুশি হয়েছিল, কিন্তু এরপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে আপনাদেরও পায়ের নিচের মাটি সরে যাবে। অনেক কষ্ট করে 10 মাস পার হওয়ার পর আমি আমার শাশুড়ির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তান জন্ম দিয়েছিলাম, কিন্তু আমার স্বামী হাসপাতাল থেকে আমাদের সন্তানকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। যখন আমি আমার সন্তানকে তাদের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য প্রতিবাদ করলাম, তখন আমার স্বামী বলল সে নাকি বাকি 15 লক্ষ টাকা হাতে পাওয়ার পরেই আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে। আপনারা এখন হয়তো ভাবছেন, আমার স্বামী তো আমাকে ভীষণ ভালোবাসতো, তাহলে সে কেন আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিল? কেন সে নিজের সন্তানকেই অপহরণ করলো? এর পেছনের কারণটা জানলে আপনাদেরও পায়ের তলার মাটি সরে যাবে। আসলে আমার গর্ভবতী হওয়ার পর একদিন রাতে যখন আমি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠি, তখন শাশুড়ির ঘর থেকে দুজনের কথা বলার আওয়াজ শুনতে পাই। ওই সময় আমি লক্ষ্য করলাম যে আমার স্বামী ঘরে নেই। তাহলে সে কি এত রাতে তার মায়ের ঘরে? আমার মনে তখন নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো। এমন কি কথা থাকতে পারে যা তারা আমার ঘুমিয়ে পড়ার পর আমার থেকে লুকিয়ে আলোচনা করছে? তাই আমি আমার ঘরের দরজা খুলে পা টিপে টিপে শাশুড়ি ঘরের দিকে এগিয়ে গেলাম, এটা জানার জন্য যে আমার স্বামী কি সত্যি এত রাতে তার মায়ের সাথে কথা বলছে। আমি যখন সাবধানে শাশুড়ির ঘরের দরজায় কান পেতে ভেতরের কথা শুনলাম, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমার স্বামী তার মাকে বলছিল, মা, এই মেয়েকে বিয়ে করে তো বিশাল বোকামি হয়ে গেছে, এত অত্যাচার করার পরও তো ও বাকি 15 লক্ষ টাকা ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসলো না। তুমি আমার জন্য অন্য সম্বন্ধ দেখতে শুরু করো, যারা অনেক টাকা যৌতুক দেবে। সেই বাড়ির কোনো মেয়ের সাথেই আমি দ্বিতীয় বিয়ে করব। এই কাঙ্গাল মেয়েটাকে বিয়ে করে আমি ঠকে গেছি। ভেবেছিলাম এর সাথে ভালোবাসার নাটক করে বিয়ে করলে অনেক টাকা যৌতুক পাবো, কিন্তু আমার সব পরিকল্পনা ভেস্তে গেল।
সেদিন লুকিয়ে আমার স্বামীর মুখ থেকে সব সত্যিটা শোনার পর আমার আর কিচ্ছু বুঝতে বাকি ছিল না। আমার শাশুড়ির সাথে আমার স্বামীও সমানভাবে জড়িত ছিল, আর সে এতদিন ধরে শুধু 30 লক্ষ টাকা পাওয়ার লোভে আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছে। সেদিন সবকিছু জানার পরেও আমি তাদের এটা বুঝতে দিইনি যে আমি তাদের সব চালাকি ধরে ফেলেছি। আর সেদিন থেকেই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এদেরকে একটা উচিত শিক্ষা দেব। আমার সন্তান হওয়ার পর যখন আমার স্বামী নিজের মেয়েকেই অপহরণ করে নিয়ে গেল, তখন আমিও তাদের একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য নারী সুরক্ষা সংগঠনের দ্বারস্থ হলাম। আমি তাদের আমার শাশুড়ি ও স্বামীর ব্যাপারে সব সত্যিটা খুলে বললাম, কিভাবে তারা আমাকে ঠকিয়েছে এবং আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এরপর তারা দলবল নিয়ে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে এলেন। ওই সংগঠনের যিনি প্রধান ছিলেন, তিনি আমার শাশুড়ি ও স্বামীকে বললেন, তারা যদি আমার সাথে এমন দুর্ব্যবহার চালিয়ে যায় তবে আমার বাবা মার দেওয়া 15 লক্ষ টাকা সুদসহ আমাকে ফেরত দিতে হবে, এবং প্রতি মাসে আমার ও আমার মেয়ে সমস্ত খরচ আমার স্বামীকেই বহন করতে হবে, আর নয়তো আমার সাথে শ্বশুরবাড়িতে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। আসলে আমি এটা খুব ভালো করেই জানতাম যে আমি যদি বাবার বাড়ি ফিরে যাই তাহলে তারা কোনোদিন আমার বাবা মার দেওয়া ওই 15 লক্ষ টাকা আমাকে ফেরত দেবে না, কারণ আমার শাশুড়ি তো আমার বাবা মার দেওয়া সেই 15 লক্ষ টাকা আমার চোখের সামনেই নষ্ট করে ফেলেছিল। আমার শাশুড়ি ও স্বামীর কাছে তখন আমাকে গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তারা বাধ্য হয়ে আমাকে আবার গ্রহণ করলো। আর সেদিন থেকে আমার শাশুড়ি বা স্বামী আমার সাথে কোনো খারাপ ব্যবহার করলেই আমি নারী সুরক্ষা সংগঠনের নাম করে তাদের ভয় দেখাতাম। তখন ভয়ে আমার শাশুড়ি ও স্বামী সোজা পথে চলে আসতো। আমি এখনও লড়াই করে আমার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছি এবং নিজের সমস্ত অধিকার শাশুড়ি ও স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আজ একটা খুব জরুরি কথা আমি আপনাদের বলতে চাই, বিশেষ করে সেই সব মেয়েদের যারা আমার মতোই ভুক্তভোগী। শ্বশুরবাড়ি ছেড়ে পালানো নয়, শ্বশুরবাড়িতে থেকেই নিজের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিতে হবে। আমি যেভাবে বাধ্য হয়ে তাদের উচিত শিক্ষা দিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের প্রতিবাদ করতে হবে, তবেই তারা জব্দ হবে। তাই আমাদের হার মানলে চলবে না, নিজেকে শক্তিশালী করতে হবে এবং লড়াই করে নিজের অধিকার কেড়ে নিতে হবে। আমি যেমন লড়াই করে নিজের শ্বশুরবাড়িতে এখনও টিকে আছি, তেমনি সব ছেড়ে বাবার বাড়িতে গিয়ে বসে থাকা কোনো সমস্যা সমাধান নয়। আমাদের এভাবেই লড়াই করে বেঁচে থাকতে হবে এবং নিজের অধিকার যদি ভালোবাসায় না পাওয়া যায় তাহলে তা ছিনিয়ে নিতে হবে।